আমার নতুন চ্যানেল দিশারিতে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছো। আমার চ্যানেলে যারা নতুন আছো তাদের যদি আমার পড়ানো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজ ক্লাস 10-এর একটি পাঠ্য জ্ঞানচক্ষু গল্পটা আমি বোঝাবো। জ্ঞানচক্ষু গল্পের লেখিকা আশাপূর্ণা দেবী, বাংলা সাহিত্যের লেখিকা মণ্ডলের মধ্যে অন্যতমা বলা যেতে পারে। মাত্র 14 বছর বয়স থেকে উনি গল্প কবিতা লিখে পাঠকের মন জয় করেছেন। আমাদের পাঠ্য জ্ঞানচক্ষু গল্পটি নেওয়া হয়েছে আশাপূর্ণা দেবীর কুমকুম গল্প সংকলন গ্রন্থ থেকে। প্রত্যেকটা লাইন আমি ধরে ধরে বুঝিয়ে দেব। প্রত্যেকে যদি ভিডিওটি টানা দেখো তাহলে কারুর কোথাও কোনো জিজ্ঞাসা থাকবে না, সকলে বুঝতে পারবে এবং আশা রাখছি পরীক্ষায় সকল প্রশ্নের উত্তর অনায়াসে দিয়ে আসতে পারবে। টানা ভিডিওটা দেখো, কারণ প্রত্যেকটা লাইন ধরে আমি বোঝাবো। জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্রের নাম তপন। শুরু করি। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। এমনই একটা কথা তপন শুনেছে যেটা শুনে তপন অবাক হয়ে গেছে। অবাক কথাটা বোঝাতেই তপনের চোখ মার্বেল কথাটা প্রয়োগ করা হয়েছে। নতুন মেসোমশাই, মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল, দেদার ঘটাপটা করে তিনি নাকি বই লেখেন। ছোট মাসির যার সাথে বিয়ে হয়েছে সেই মেসো লেখক, এটাই বোঝাতে চাইছে। সেসব বই নাকি ছাপাও হয়। অনেক বই ছাপা হয়েছে মেসোর। খুব ছোটবেলা থেকেই তপন অনেক গল্প শুনেছে, স্কুলে শুনেছে, বাড়িতে পড়েছে, তো গল্প বা লেখকের প্রতি ওর একটা আলাদা ধারণা তৈরি হয়েছে। সেখান থেকেই ওর ধারণা লেখকরা হয়তো অন্য জগতের মানুষ। যখন ওর ছোট মেসোকে ও দেখছে মাসির সাথে বিয়ে হওয়ার পর, ও সত্যি অবাক হয়েছে, কারণ ওর ধারণাগুলো পাল্টে যাচ্ছে। তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকারের লেখক। এটাই তপনকে সবচেয়ে অবাক করেছে। জল জ্যান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন। দেখা যায় তাই জানতো না। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। এই প্রশ্নটা একটু আন্ডারলাইন করো। এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। এই লাইনটা তুলে প্রশ্ন দেবে ঠিক কোন কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল। তখন তোমাদের বলতে হবে লেখকরা তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ। তপনের ধারণা ছিল লেখক মানে অন্য গ্রহের প্রাণী, তারা যে মানুষের মতো হয় সেই ধারণাটা তপনের ছিল না। কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের। জ্ঞান চক্ষু মানে কি? যে ধারণাটা আগে ছিল সেই ধারণার পরিবর্তন। তপন আগে ভাবতো লেখকরা ভিন গ্রহের প্রাণী, এখন দেখছে লেখকরা তার বাবা কাকার মতোই খুব সাধারণ একজন মানুষ। তাহলে ধারণার পরিবর্তন হলো, নতুন ধারণা লাভ করলো। এটাকেই বলা হচ্ছে জ্ঞান চক্ষু, দিব্য চক্ষুর উন্মিলন। আশ্চর্য, কোথাও কিছু উল্টো পাল্টা নেই, অন্যরকম নেই, একেবারে নিছক মানুষ। সেই ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসে আরে বাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন। চানের সময় চান করেন, ঘুমের সময় ঘুমন। তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এ দেশের কিচ্ছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান, কি বেড়াতে বেরোন সেজে গুজে। মেসো কি কি করতে পছন্দ করেন সেটা এখানে দেওয়া রয়েছে, একটু দেখে নিও। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তপন। কার বিয়ে? ছোট মাসির বিয়ে, মাথায় রেখো হ্যাঁ। আর ছুটি আছে বলেই রয়ে গেছে। ওদিকে মেসোরও নাকি গরমের ছুটি চলছে, তাই মেসো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন। মেসো কি উপলক্ষে মামার বাড়িতে এসে রয়েছেন সেটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু আন্ডারলাইন করে রেখো। তাই অহরহই জলজ্যান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের। আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন
লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনের মতোই মানুষ। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? মেশোর ওই জীবনযাত্রা প্রণালী, গল্প লেখা, এর দ্বারা তপন অনুপ্রাণিত হয়েছে। তপনের ইচ্ছে হয়েছে লেখকরা যখন সাধারণ মানুষের মতো, তাহলে আমিই বা কেন গল্প লিখতে পারবো না। মেসোমশাই কলেজের প্রফেসর, এটা একটুখানি দেখো, মানে উনি পেশায় কি, এমনি লেখা তো ওনার নেশা, পেশায় কিন্তু প্রফেসর, এটা অনেকে গুলিয়ে ফেলে প্রশ্নের মধ্যে। এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতেই রয়ে গেছেন কদিন। আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন। ছোট মাসি সেই দিকে ধাবিত হয় মানে দৌড়িয়ে যায় ছোট মাসি। তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে তার কথা? ততক্ষণে তো গল্প ছোট মেশোর হাতে চলেই গেছে, মানে তপন গল্প লিখেছে, মাসির মাধ্যমে সেই গল্প পৌঁছে গেছে মেশোর হাতে। হইচই করে দিয়ে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে। তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়, মানে তপন এদিকে মুখে না করছে যে তার গল্প ছোট মেশোর কাছে পৌঁছবে না, এদিকে মনে মনে পুলকিত, মানে আনন্দিত হচ্ছে, আনন্দ পাচ্ছে। মুখে আ করলেও হয়, কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশোই বুঝবে রত্নের মূল্য জহুরির কাছে। খুব গুরুত্বপূর্ণ লাইন। রত্ন, সোনার অলংকার, মণিমুক্ত, এগুলোর সঠিক যাচাই কারা করতে পারে? জহুরিরা। সেরকম লেখার সঠিক মূল্য কে বুঝতে পারবেন? অবশ্যই তপনের লেখক মেশো। সেই জন্যই এই লাইনটা তুলে ধরা হয়েছে। একটু পরেই ছোট মেশো ডেকে পাঠান তপনকে, এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন, তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশন করে করে দিলে ছাপতে দেওয়া চলে। তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেশোর মুখে করুণার ছাপ, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তাহলে বাপু, তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, মাসি বলে। মেশোর উপযুক্ত কাজ হবে সেটা, একটু আন্ডারলাইন করবে, মেশোর উপযুক্ত কাজ মাসির মতে কোনটা? তপনের গল্পটা যদি ছাপিয়ে দেওয়া হয়। মেশো তেমনি করুণার মূর্তিতে বলেন, তা দেওয়া যায়, আমি বললে সন্ধ্যাধারার সম্পাদক না করতে পারবে না। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। কোন পত্রিকার সাথে তপনের মেশোর সম্পর্ক ছিল এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্ধ্যাতারা পত্রিকাটা একটু আন্ডারলাইন করে রেখো। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা। কোন কথা বিকেলে চায়ের টেবিলে ওঠে? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু মেশো বলে, না না, আমি বলছি তপনের হাত আছে, চোখও আছে, নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজা রানীর গল্প লেখে, নয়তো খুন, জখম, অ্যাক্সিডেন্ট, অথবা না খেতে পেয়ে মরে যাওয়া, এসব মাল মশলা নিয়ে বসে। তপন যে সেই দিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে। এটা খুব ভালো ওর হবে। তপন কি বিষয় নিয়ে গল্প লিখেছে এটা মাথায় রেখো। তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়, মানে তপন এই কথাটা শুনে না অবাক হয়ে একটু চিন্তিত হয়ে তাকায়। তারপর ছুটি ফুরলে মেশো গল্পটি নিয়ে চলে গেলেন। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। এই কথাটাই ভাবছে তপন রাত দিন। ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে। কাজে গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই। শুধু এইটাই জানা ছিল না সেটা এমনই সহজে মানুষই লিখতে পারে। নতুন মেশোকে দেখে জানলো সেটা। তবে আর পায় কে তপনকে? দুপুরবেলা সবাই যখন নিথর মানে ঘুমে নিঝুম, দুপুরবেলা সবাই যখন ঘুমোচ্ছে, নিস্তব্ধ চারদিক, তখন তপন আস্তে একটি খাতা, হোম টাস্কের খাতা আর কি, বিয়ে বাড়িতেও যেটি মা না নিয়ে ছাড়েনি, তখন কিন্তু মায়ের বাধ্য বলতে হবে, মা বিয়ে বাড়িতে হোম টাস্কের খাতা আনতে বলেছে, তখন কিন্তু মনে করে অবশ্যই সেটা নিয়ে এসেছে। আর কলমটি নিয়ে 3 তলার সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এক আসনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প। তপন পরের গল্পটা কোথায় বসে লিখেছিল, কখন লিখেছিল একটু মাথায় রাখতে হবে। লেখার পর যখন পড়লো
গায়ে কাঁটা দিয়ে উঠলো, তপনের মাথার চুল খাড়া হয়ে উঠলো। এই যে গল্পটা লিখবে সেটা তপন ভাবতে পারেনি, অবাক হয়ে গেছে তপন। এই কী ব্যাপার, এই যে সত্যি হুবহু গল্পর মতোই লাগছে। তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মানে তপনকে এখন লেখক বলা চলে। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন, আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোটো মাসিকেই বলে বসে, ছোটো মাসি, একটা গল্প লিখেছি। ছোটো মাসি ওর চিরকালের বন্ধু, বয়সে বছর 8 বড় হলেও সমবয়সী। এমসিকিউ এসিকিউতে এই প্রশ্নটা আসবেই আসবে। তপনের ছোটো মাসি তপনের থেকে কত বছরের বড়, কাজেই মামার বাড়ি এলে সব কিছুই ছোটো মাসির কাছে। তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোটো মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে। তবে বিয়ে হয়ে ছোটো মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে। তাই গল্পটা সবটা না পড়িয়ে একটু চোখ বুলিয়ে বেশ পিঠ চাপড়ানো সুরে বলে, ও মা, এ তো বেশ লিখেছিস রে, কোনখানো থেকে টুকলিফাই করিসনি তো? ছোটো মাসি, ভালো হবে না বলছি। আরে বাবা, খেপছিস কেন? জিজ্ঞাসা করছি বই তো নয়। রোশ, তোর মেসোমশাইকে দেখাই। কিন্তু গেলেনই যে। কোথায় গল্পের সেই আঁটো সাঁটো ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি, যার জন্য হাঁ করে আছে তপন। মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসো। এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। আন্ডারলাইন করবে, তপনকে কি কি বিশেষণে বাড়ির লোক বিশেষিত করেছে। কবি, সাহিত্যিক, কথাশিল্পী, উত্তর এই তিনটেই হবে। আর উঠতে বসতে ঠাট্টা করছে, তোর হবে। হ্যাঁ বাবা, তোর হবে। তবু এসব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরও 2-3টি গল্প লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠেনি, তবু লিখছে, লুকিয়ে লিখছে, যেন নেশায় পেয়েছে। তারপর ছুটি ফুরলো, রীতিমতো পড়া শুরু হয়েছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে, বিষণ্ণ মন নিয়ে বসে আছে। এমন সময় ঘটল সেই ঘটনা। আন্ডারলাইন করো, এটা দিয়ে প্রশ্ন আসবে। ছোটো মাসি আর মেশো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা। কেন? হেতু মানে কারণ। কি কারণে সন্ধ্যা তারা নিয়ে এলো কেন? বুকের রক্ত ছলকে ওঠে তপনের। তবে কি সত্যিই তাই? সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ? এটাও আন্ডারলাইন করবে, এই দিনটিকে কেন তপনের জীবনের সবচেয়ে সুখের দিন বলা হয়েছে। কিন্তু তাই কি সম্ভব? সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে? গল্পে তপনের কি নাম লেখা ছিল? শ্রী তপন কুমার রায়। এটাও এমসিকিউ এসিকিউতে বারবার আসে। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? তা ঘটেছে, সত্যি ঘটেছে। সূচিপত্রেও নাম রয়েছে। প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায়। গল্পের নামটাও মনে রেখো, প্রথম দিন। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, বারে চমৎকার লিখেছে তো। মেশো অবশ্য মৃদু মৃদু হাসেন, বলেন, একটু আধটু কারেকশন করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা তো। মাসি বলে, তা হোক, নতুন নতুন অমন হয়। ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে, ওই কারেকশনের কথা, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। এটা আন্ডারলাইন করবে, কোন কথাটা ছড়িয়ে পড়ার কথা বলা হচ্ছে? তপনের গল্প যে তার নতুন মেশো কারেকশন করে দিয়েছিল তার কথা। বাবা বলেন, হাই, না হইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো। মেজো কাকু বলেন, তা ওরকম একটা লেখক মেশো থাকা মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। মেজো কাকু যে উক্তিটা দিয়েছে, এই উক্তিটা তুলে প্রশ্ন করে কার উক্তি, তাই একটু আন্ডারলাইন করে রেখো। ছোটো মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়। মেশো শুধু কফি। আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা, আর তপনের নতুন মেশোর মহত্বের কথা। উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যা তারার সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়ে ছুঁতো? তপন যেন কোথায় হারিয়ে যায় এসব কথার মধ্যে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। এই কারেকশনের কথা, গল্প ছাপাবার কথা,
এগুলো শুনে তপনের মহত্বের থেকে মিশোর মহত্ব বেশি প্রচারিত হয়ে যায়। তপন ওর জন্য কিছুটা মুষড়ে পড়ে, যে আনন্দটা ঠিক তার আগে হচ্ছিল, এখন আর সেই আনন্দটা সে খুঁজে পায় না। অনেকক্ষণ পরে মা বলেন, কই তুই নিজের মুখে একবার পড় তো তপন শুনি, বাবা তোর পেটে পেটে এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন। মা বলেন, কই পড়, লজ্জা কি, পড় সবাই শুনি। তপন লজ্জা ভেঙে পড়তে যায়, কেশে গলা পরিষ্কার করে। কিন্তু এ কি, এসব কি পড়ছে তপন? কার লেখা? এই প্রত্যেকটি লাইন তো নতুন, আনকোরা, তপনের অপরিচিত। এর মধ্যে তপন কোথা? তার মানে মিশো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশন করেছেন, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তারপর ধমক খায়, কী রে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল, সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, নাকি অতি আহ্লাদে বাক্য হরে গেল? তপন গড়গড়িয়ে পড়ে যায়। তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, তবু ধন্যি ধন্যি পড়ে যায়। আর একবার রব ওঠে, তপনের লেখক মিশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাতে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মোছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। আন্ডারলাইন করবে, এটা মান পাচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন দুঃখের দিন? পূর্বপর ঘটনা তোমরা তো শুনেইছ, তোমরা নিজেরাও লিখতে পারবে, আর সহায়িকা থেকে পারলে এটা মুখস্থ করে নিও। কেন তা জানে না তপন, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে। নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক, না হোক, তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। গল্পটা ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে জানিও, আর যার যেখানে অসুবিধা আছে সেটাও অবশ্যই আমাকে জানাবে কমেন্টে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।